তোমার সাথে যেটা কথা বলছিলাম, তুমি প্যারালাইসিসের রোগী, তো তুমি কোনো সাহায্য চাইছো সরকারের কাছে? হ্যাঁ চাইছি। এই তোমাদের সাংসদ শান্তনু ঠাকুর 5 বছর ধরে ভোটে জিতেছে, তো তাদের সাথে কথা বলেছো? আমি তাদের পরিষদের সাথে বলেছি, তারাও বলেছে তাদের যে চেলাগণ আছে, তাও বলেছে আমার একটা গাড়ি হলি আমি মনে হয় গ্রাম ঘুরে ভিক্ষা শিক্ষা করে খাচ্ছি পারতাম। আচ্ছা, কিন্তু সেটাও পাও না? না, কেঁদো না, কেঁদো না। আর কি করবে, আসলে আমাদের দেশের রাজনীতি এমন একটা সব মানে জিনিস, মানুষের ভোটে যেতে তারা মানুষকেই পাত্তা দেয় না একটা সময়। আমি খুব কষ্ট। নমস্কার, আমরা কোথায় আছি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশন চত্বরে। ঠাকুরনগর স্টেশনে আজকে কেন এসেছি? কারণ লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এই এলাকাটা মূলত বনগাঁ লোকসভার আওতায় পড়ছে। এখানে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক ডিসাইড করে এখানে কে ভোটে জিতবে। এই মুহূর্তে এখনো পর্যন্ত বিজেপি তাদের আগের প্রার্থী শান্তনু ঠাকুরকে চুজ করেছে এই কেন্দ্রের জন্য, আর তৃণমূলের তরফে এই কেন্দ্রের জন্য ক্যান্ডিডেট দেওয়া হয়েছে বিশ্বজিৎ দাসকে। সিপিআইএম বা অন্যান্য পার্টি এখনো পর্যন্ত ক্যান্ডিডেট দেয়নি। তারপরেও আমরা আজকে এই ঠাকুরনগর স্টেশন চত্বর এবং এখানকার গ্রামের ভিতরে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং বুঝবো এই এলাকার লোকসভা নির্বাচন ঠিক কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে হতে চলেছে বা গত দিনগুলোতে হয়েছে। ঠাকুরনগর স্টেশন চত্বর থেকে আমরা প্রথমে যাব ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাড়ি, যেখান থেকে মূলত এই লোকসভার রাজনীতি নিয়ন্ত্রণ হয়। যে বাড়ির নেতা বলতে পারেন শান্তনু ঠাকুর, যে বাড়ির নেত্রী মমতা বালা ঠাকুর, একজন তৃণমূলে আর একজন বিজেপিতে। প্রথমে সেখান থেকে আজকের এই রাজনীতির যাতায়াত বা বলতে পারেন লোকসভা নির্বাচনের কার্নিভাল শুরু করবো আমরা। ঠাকুরবাড়ির দিকে যাবে? চলো। কত টাকা ভাড়া? 10 টাকা ভাড়া। চলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই ঠাকুর বাড়িতে। আমার ডান দিকের বাড়িটি হচ্ছে শান্তনু ঠাকুরের, যিনি বিজেপির সাংসদ। পাশাপাশি আমার বাঁদিকে থাকেন হচ্ছে মমতা বালা ঠাকুর, যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে এই কয়েকদিন আগেই মনোনীত হয়েছেন। তো ঠাকুরবাড়ি দীর্ঘদিন ধরে এই গোটা বনগাঁ লোকসভা কেন্দ্রে একটা বিরাট জায়গা, কারণ এখান থেকে মতুয়া ভোট ব্যাংক নিয়ন্ত্রিত হয়। মতুয়া ভোট ব্যাংক কোন দিকে থাকবে তার দ্বারাই এই বনগাঁ লোকসভার ভোট নিয়ন্ত্রিত হয়। এই মতুয়া কারা, তার ইতিহাসটা কি, কিভাবে এই ঠাকুরবাড়ির জন্ম হলো? এই ঠাকুরবাড়ির জন্মদাতা, এই গোটা মতুয়া আন্দোলনের আসল পুরোধা হচ্ছেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর, যেনারা এসেছিলেন বাংলাদেশের গোপালগঞ্জ থেকে। জানলে অবাক লাগবে, গুরুচাঁদ ঠাকুর তার গোটা জীবনে প্রায় 3900টা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, শুধুমাত্র নমশূদ্রদের স্কুলে যাতে যেতে পারে, নমশূদ্রদের তার জন্য। তার এবং এই মতুয়া সংঘের মূলত আন্দোলনের শুরুটা ছিল হচ্ছে এই রকম, যে সমাজের যে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ্যবাদ এবং ব্রাহ্মণ সমাজের দীর্ঘদিনের অত্যাচার, তার বিরুদ্ধে এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুররা রুখে দাঁড়িয়েছিলেন। রুখে দাঁড়িয়ে ভেঙে দিয়েছিলেন সামাজিক জাতপাত প্রথা ইত্যাদি। এবং এই যে আজকের দিনে যাদেরকে আমরা শিডিউল কাস্ট নামে চিনি, যাদের এই গোটা দেশের মধ্যে যাদের কেউ দলিত, কেউ নমশূদ্র বিভিন্ন নামে চেনে, এবং যাদেরকে সংবিধানে আলাদা করে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। এই আম্বেদকরের আন্দোলনের আগে, দলিত মুভমেন্টের অনেক আগে বাংলাদেশে কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা তার শুরু করে দিয়েছিলেন। কিন্তু জানলে অবাক লাগবে, আজকের দিনে এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের যারা মুখ বা যারা নেতা, সেটা মমতা বালা ঠাকুরই হোক কিংবা শান্তনু ঠাকুরই হোক, প্রত্যেকেই কিন্তু আজকে ব্রাহ্মণ্যবাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন। আজকের দিনে মতুয়া সংঘ, সারা ভারত মতুয়া সংঘের আন্দোলন আর কোনোভাবেই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে নয়, উচ্চ বর্ণ হিন্দুদের বিরুদ্ধে নয়। তাদের আন্দোলনটা কোথাও গিয়ে দাঁড়িয়ে আছে রাজনৈতিক আন্দোলনে। সেই রাজনৈতিক আন্দোলনে কি এই মতুয়া সংঘের মানুষেরা, এই মতুয়ারা, এই সাধারণ মানুষেরা যারা ওপার বাংলা থেকে এসেছিলেন, যারা দীর্ঘদিন হিন্দুদের মানে হিন্দু ধর্মের যারা অধিপতি ব্রাহ্মণদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন আন্দোলন করে এসেছেন, তারা কি সেই ফল পেয়েছেন? তারা কি
দীর্ঘদিন এই অঞ্চলে থাকার পরেও তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার পেয়েছে? তাদের বাড়ির মেয়েরা কি স্কুলে যায়? তাদের বাড়ির মেয়েরা কি MA BA কিংবা টেকনিক্যালি কোনো জায়গায় পড়াশুনো করে? তাদের বাড়ি থেকে কি কেউ ডাক্তার হয়? তাদের বাড়ি থেকে কেউ দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোরে বড় অফিসে চাকরি করে? আমরা শুনবো সেই সব মানুষদের কথা। আমরা শুনে নেওয়ার চেষ্টা করব যে এই অঞ্চল, এই যে বনগাঁর অঞ্চল, যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু মতুয়া মানুষজন, তারা স্বাধীনতার পর এত বছর কেটে যাওয়ার পর তারা কি পেয়েছে, তারা বামফ্রন্টের আমলে কি পেয়েছে, তারা তৃণমূল সরকারের আমলে কি পেয়েছে, কিংবা শান্তনু ঠাকুর সাংসদ হওয়ার পর তারা আলাদা করে কি পেয়েছে, আমরা সবটা শুনবো। আমরা কিন্তু আজকে আর শুনবো না মহুয়া মিত্র কি বলেছে, অর্জুন সিং কেন বিজেপিতে যাচ্ছে না, তারপর তাপস রায় কেন তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল, এই ধরনের যে পলিটিক্যাল গসিপ মেইন স্ট্রিম মিডিয়ার, সেই নিয়ে আজকে আমরা কথা বলবো না। আমরা এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলবো, যা তাদের প্রত্যেক দিনের প্রচণ্ডভাবে জরুরি, যা তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, মূলত এই তিনটে জায়গাকে নিয়ন্ত্রণ করে বা রাজনীতির দ্বারা সেগুলো নিয়ন্ত্রিত হয়। মানে আমার এত কিছু নষ্ট হয়ে গেছে, কিচ্ছু পাইনি, কেউ দেয় নাই, কেউ দেয়নি, না বিজেপিতে তাবু দিয়েছে, না তৃণমূল থেকে কেউ দেয় নাই। গেছিলা? হ্যাঁ, আমাদের মেম্বার গোপাল ছিল, এখন তার টোটোর গ্যারেজ। এই গোপাল কি করে, কোন দল করে? ও বিজেপি করে। আমফানের কোনো ট্রিপল কিচ্ছু পাও নাই? তোমার এক গ্লাস আখের রস বিক্রি করে কটা করে রোজগার হয়? আমার ওই সারাদিন আমার জনের দাম উঠে যায়। জনের দাম মানে 500 টাকা? 500 টাকা ওঠে। এক গ্লাস আখের রসে কত টাকা লাভ হয় একটু বলো আমাদের। ওই এক গ্লাস আখের রসে কত লাভ হবে? কত? 4 টাকা? হ্যাঁ, ওরকমই লাভ হয়। 4 টাকা লাভ হয়। বাবলু কাকু প্রত্যেক দিন 500 টাকা রোজগার করে, তাই দিয়ে সংসার চলে। আমাদের দেশের অনেক কোটিপতি বিজনেসম্যান আছেন, আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতা নেতৃত্ব আছেন, তারা অনেক টাকা রোজগার করেন, অনেক বিলাসবহুল বাড়িতে থাকেন, কিন্তু এই বাবলুদার মতো মানুষরা বা বাবলু কাকুর মতো মানুষেরা দিনে 1 গ্লাস আখের রস বিক্রি করে দিনে 4 টাকা রোজগার করেন, এবং 4 টাকাটাকে যদি 100 গ্লাস বিক্রি হয় তাহলে সেটা 400 টাকা হয়, তাই দিয়েই সুখে আছেন। তারা পরোয়া করেন না সেটা তৃণমূল আসুক বা বিজেপি আসুক বা CPM আসুক, সেই ক্ষমতায়নের তারা পরোয়া করে না, তাদের এভাবেই চলে যায়। আমফানের ঝড়ে যখন ঘরের চাল উড়ে যায় তখন তারা তাবু পান না, চেয়েও পান না, সে যে কোনো দলেরই হোক না কেন। এই বাবলু কাকুর মতো হাজার অসংখ্য গরিব মানুষ এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক আছে, তাই না? অনেক আছে। তোমার মতো এখানে হাজার মানুষ আছে যারা প্রত্যেকদিন 400-500 টাকাই রোজগার করে। ওই গাছ কাটছে কেউ, মানে বড় বড় গাছ কাটছে, সেই গাছগুলো ভেঙে করে টেনে নিয়ে যাচ্ছে, মানে একেবারে মানে সঠিক কোনো রোজগার নেই। সারা পরের দিন কি হবে মানে তারা সেটা জানে না। হ্যাঁ, সারাদিনে কি হবে কি না হবে সেটা জানে না। ওই ভাড়া হলে কাজে বেরোচ্ছে, ওই একজন 300, 400, 500 করে কামিয়ে চলে আসছে। তোমার পরিবারে কে আছে? আমি আছি, আমার বউ আছে, আমার একটা মেয়ে আছে। মেয়ে পড়াশোনা করে? মেয়ে এখন পড়াশোনা করে ক্লাস 3-তে আছে। ক্লাস 3-তে পড়ে। মেয়ের পড়াশোনা এভাবেই চলে, এই পয়সা দিয়েই চলে। তার পাশাপাশি পরিবার আছে, বাড়িঘর আছে, মাস গেলে 12 থেকে 15 হাজার টাকা রোজগার, আর এই দিয়ে সুখে থাকা একটা জীবন। সে জীবন পরোয়া করে না কোন দল ক্ষমতায় এলো, কোন দল ক্ষমতায় গেল। আসলে রাজনীতি, এই যে ভোট রাজনীতি, এই যে যা চলে আমাদের দেশে, আমরা যাই নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা প্রত্যেকদিন করি বলে মনে করি, আসলে গরিব খেটে খাওয়া মানুষের না এইগুলোতে কোনো কিছু যায় আসে না, মাথায় বাড়ি পড়ে। অ্যাকচুয়ালি বাবু সেটাই বললো। সামনে লোকসভার ভোট, কি হবে এখানে, কি অবস্থা আপনাদের? এইটাই তো। কেমন আছেন? ভালো আছি। এই যে দেখছি বাড়িঘর, এরকম টিনের বাড়ি, আপনারা থাকেন কষ্ট করে। এই জমিগুলো কি রেলের জমি? এখানে কি মানে বিভিন্ন জায়গায় শোনা যায় যে রেলের জমিতে অত্যাচার করে, RPF এসে ভেঙে দেয়, ঝামেলা করে। এই থাকা নিয়ে কোনো অসুবিধা হয় আপনাদের? না, এখনো করিনি, সেটা বলবো না, কিন্তু ওই চেষ্টা করে অনেকে যে ভালো ঘর বানছে কেন। তো ভালো বাড়ি তৈরি করলে তাদের সমস্যা হয়, মানে আপনারা যদি টাকাও হয় তাহলে আপনারা কোঠা বাড়ি তৈরি করতে পারবেন না। আর টাকা হলে তো জায়গা জমি কিনতে হবে। টাকা হলে জায়গা। কি করেন আপনি? ও আচ্ছা, সরকার থেকে কোনো টাকা পয়সা পান? চেষ্টা করেছিলেন? হ্যাঁ, বহুত চেষ্টা করেছি। আপনার নামটা? আমার নাম কালীপদ দাস, আমার ডাক নাম কালিদাস। কালিদাস। আচ্ছা। আপনারা কি মতুয়া? না,
আপনারা মতুয়া না? না, আপনাদের- আমরা কৃষ্ণ ভক্ত। আপনারা কৃষ্ণ ভক্ত? মতুয়া কৃষ্ণ ভক্তি একই কথা। মানে আপনারাও কি ওপার বাংলা থেকে এসেছিলেন? হ্যাঁ, ওই বাংলার মানুষ আপনারা? আমরা বহুদিন আগে আসছি। আচ্ছা, তাহলে আপনাদের সংসার চলে কি করে? মানে আপনি কিছু করেন? ওই আমি একটু কাজ টাজ করি, মাঠে ঘাটে জোন খাটি তা। মাঠে জন খাটেন? মানে মানে অন্য লোক চাষ করে আপনারা মানে তাকে হ্যাঁ, সাহায্য করেন? হ্যাঁ, কত টাকা পান প্রতিদিনে? ওই 200 টাকা করে। প্রতিদিন হয় না। প্রতিদিন হয় না? 3 দিন হয়, 2 দিন হয়, 4 দিন হয়, এরকম। আপনাদের ছেলে মেয়ে আছে? 2টো মেয়ে পরের ঘরে দিয়ে দিছি। বিয়ে দিয়ে দিয়েছেন? তোমার সাথে যেটা কথা বলছিলাম, তুমি প্যারালাইসিসের রোগী, তো তুমি কোনো সাহায্য চাইছো সরকারের কাছে? হ্যাঁ, চাইছি। এই তোমাদের সাংসদ শান্তনু ঠাকুর 5 বছর ধরে ভোটে জিতেছে, তো তাদের সাথে কথা বলেছো? আমি তাদের পরিষদের সাথে বলেছি, তারাও বলেছে তাদের যে চেলাগণ আছে, তাও বলেছে আমার একটা গাড়ি হলি আমি মনে হয় গ্রাম ঘুরে হ্যাঁ। ভিক্ষা শিক্ষা করে খাচ্ছি পারতাম। আচ্ছা, কিন্তু সেটাও পাও না? না, কেঁদো না, কেঁদো না। আর কি করবে, আসলে আমাদের দেশের রাজনীতি এমন একটা সব মানে জিনিস, মানুষের ভোটে যেতে তারা মানুষকেই পাত্তা দেয় না একটা সময়। তাও দিইনি, আমি খুব কষ্টে। আচ্ছা, এখানে তো তোমার শান্তনু ঠাকুর ছাড়া তৃণমূলের নেতা আছে, মমতা বালা ঠাকুর আছে, তাদের কাছে গিয়েছিলে? না। তাদের কাছে যাওনি? কেউ উপকার করে না নাকি? ওই দুঃখ করি কারো কাছে যাই। দুঃখ করে চলে আর কি, কারোর কাছে যাও না? আমি তো বাড়ি থাকি না, ওই একটু কাজ কামের জন্য দৌড়ি বেড়াই, এদিক ওদিক দৌড়ি বেড়ার। আচ্ছা, কাকিমা, তুমি লক্ষ্মীর ভান্ডার পাও? না। লক্ষ্মীর ভান্ডারও পাও না? না। সবাই তো লক্ষ্মীর ভান্ডার পায়, তোমরা পাও না? কোনো সরকারি সাহায্য কোনো পাও না? সরকারি সাহায্য আমরা পাই না। এই যে ভোট আসে, ভোট যায়, নেতারা তো তোমাদের বাড়িতে ভোট চাই, হ্যাঁ, 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 তখন তাদেরকে বলো যে আমাদের এই উপকারটা করো? হ্যাঁ, বলি না। কোনো কাজ হয় না। সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কেউ কোনো কাজ করে না। ওই হ্যাঁ, 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 সবাই বলে তারপরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভোট দিয়ে গেলে আর কেউ। তুমি তো প্রতিবন্ধী বা প্যারালাইসিস দীর্ঘদিন ধরে, এটা কতদিন ধরে হয়েছে? এই 8 বছরে পড়লাম। 8 বছর ধরে এই অবস্থা? 8 বছর ধরে এই অবস্থা। আর তোমরা এই যে আমফানের চাল উড়ে যাওয়ার পরে সরকারি সাহায্য করা হয়েছিল, ত্রিপল, কিছু টাকা পয়সা কিছু পেয়েছো? ও শুধু ওই একবার 5,000 টাকা দিল, আচ্ছা, আর একদিন ডেকে 5,000 টাকা দিল। ওই শেষ? ওই আর শেষ। কোনো তাছাড়া লক্ষ্মীর ভান্ডার ঘর দোর ইত্যাদি ছিল যা না। যা কোনো কিছু পাও না? ঘরের ফটো টোটো সব তুলে নিয়ে গেল, সব উড়িয়ে মুড়িয়ে সব গেছিল। সব গেছিল, তার থেকে কিছু সাহায্য করেছিল, তাছাড়া কোনো রকম সাহায্য করা হয় না। আর এখন ওই শুধু রেশনটা দেই, রেশনটা পাও? মাসে 5 কিলো চাল মাথা মাথা প্রতি 5 কিলো, মানে তো দুজন মিলিয়ে 10 কেজি চাল পাও। 10 কিলো। এছাড়া সরকারের থেকে কোনো সাহায্য পাও না, না? এই তো কয়েকদিন আবার ভোট আসছে, লোকসভার ভোট, হ্যাঁ, 4 আসবে না। রাজ্য জুড়ে প্রচার হচ্ছে, মোদি আসছে, আসবে না, মমতা আসবে না, আসবে সবাই না। আসছে। ওই ভোট নিয়ে আসবে, আসবে না। ভোটের সময় আবার আসবে, হুম। আর এসে বলবে তোমাদেরকে সব করে দেবো, এটা দেবো, ওটা দেবো। অনেক কিছু, সেই গল্প শুনলে আর গল্প প্রচুর, প্রচুর। কিন্তু সেই গল্পে আলটিমেটলি চিড়ে ভেজে না, আর একটা টাকাও কোনোদিন পাও না। মানে এমন একটা, এই যে গেল বছর যে ভোটটা হলো এই পঞ্চায়েতের, হুম, আমার নামটা হচ্ছে আমাদের এখানকে এই কি নাম, অকিল। কোন দলে জোড়াফুল? ওরা হচ্ছে জোড়াপুর তৃণমূল। তৃণমূলে, হ্যাঁ। ওনার কাছে বললাম যে অকিল হ্যাঁ। বাবা, আমার একটা ব্যবস্থা কোনো কিছু করিস, দেখ আমি তো এবছর পড়ে রয়েছি। ঠিক ঠিক। কাকা তোমার জন্য আমরা আসি, ওই আসি। ওই আচ্ছা, আসবে। রাস্তায় দেখা হলে পাত্তাও দেয় না না, ভোটে জেতার পর। না, আর তার কোনো পাত্তা নেই। আর ভোটের দিন তো তোমাকে চেয়ারে করে নিয়ে যায়, হ্যাঁ, গাড়ি থেকে নিয়ে গাড়িতে করে নিয়ে, নিয়ে যায়, আবার নিয়ে আবার এসে দিয়েও যায়। সেদিনকে বিরিয়ানি প্যাকেট খেতে দেয় নাকি? না না, তাও দেয় খেতেও দেয় না? না। আরে, আরে বাবা, খুব গরিব মানুষের খুব জ্বালায় এই ভারত দেশে থাকা। এই দেশের শুধু বড় লোকের দেশ, নেতারাও বড় লোকেদের, আজকে আর সব বড় বড় ধরেন ব্যবসায়ী। এই ধরো বাবা, আজকে না হলেও ম্যাক্সিমাম এই 16, 17, 18 বছর হচ্ছে জায়গা জমি বেশি আচ্ছা, লাইনে করে রয়েছে। জায়গা জমি কোথায় ছিল? ওই যে ভিতরে সেখানে বিক্রি করলে কেন? ও অবাক হচ্ছে। অভাবের জন্য বিক্রি করে দিলে? যদি ভালো হয়, যদি ভালো হয়, যদি ভালো হয়। তোমার গল ব্লাডার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখনো আছে? না, অপারেশন ঠিক হয়ে গেছে? মানে এই সব কিছু করতে গিয়ে সমস্ত টাকা শেষ হয়ে গেছে। তারপরে 3টে অপারেশন, আর এই সব কিছু গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গিয়ে আবার জমি টমি সব বিক্রি করে দিতে হয়েছে। সব জমি চলে গেছে এইভাবে। কত কাঠা জমি ছিল? কতটা জমি? 2.5 কাঠা জমি ছিল। তারপর আর কিনতে পারোনি। তারপর 2 মেয়েকে বিয়ে দিতে খরচা হয়েছে। ও বাবা, সে তো অনেক খরচা। প্রচুর খরচা। সেই খরচা করে এখন এই অবস্থা। অনেক এখন আমি টুকটাক কাজ করি। মাঠে যা কাজ করে 200-100 টাকা হয়, আর লক্ষ্মীর ভান্ডার 500 টাকা পেলে তাও একটা গতি ছিল নাকি? সেই টাকা। তুমি কি বাংলাদেশ থেকে এসছো? হ্যাঁ, বাংলাদেশে কোথায় তোমার বাড়ি ছিল? এটা যশোর জেলা।
যশোর জেলা। হ্যাঁ, মনিরামপুর থানা। কি করে এলা ওখান থেকে পালিয়ে? অভাব হয়েছে, অভাব। এমনি যে বলা হয় অত্যাচার এই সেই, এগুলো কিচ্ছু হয়েছে? না, ও সময় কিচ্ছু হয়নি, কোনো অত্যাচার হয়নি। তোমরা অভাবের জন্যই এসেছো। অভাবের জন্য মানে কলকাতা ভেবেছিলে যে কলকাতা এলে দিন ফিরবে, সেই যুগে সেইভাবে চলে এসেছো। আমরা যে ভারতে গেলে দিন ফিরবে, ইন্দিরা গান্ধীর তখন শাসন, ইন্ডিয়ায় গেলে আমরা গেলে দিন ফিরবে, কিন্তু কোনো অত্যাচার করা হয়নি তোমার। না। আমি কালী কাকুর সাথে কথা বলছিলাম, উনি ওনার স্ত্রী রেল লাইনের ধারে একটা সাধারণ বাড়িতে থাকে। হ্যাঁ, ভোট আসে ভোট যায়, এই বাড়ি কোনোদিন আর বড় হয় না। এইখানে যদি টাকাও হয় তাহলেও নাকি বড় বাড়ি করা যায় না, কারণ নিয়ম, এটা রেলের জমি। ওনাদের আগে জমি ছিল, কিন্তু সেই জমি তারা বাধ্য হয়েছে বিক্রি করে দিতে, কারণ চিকিৎসা করানোর ছিল। উনি দীর্ঘদিন ধরে প্যারালিসিসের রোগী, 8 বছর ধরে নিয়ে এই অবস্থাতেই এখানে রয়েছেন। সরকার আসে সরকার যায়, সিপিএম ছিল, তৃণমূল এলো, বিজেপিও কিছুটা আছে, তারপরেও দিন এদের কারুর বদলায়নি। উনি লক্ষ্মীর ভান্ডার এখনো পান না, উনি প্রতিবন্ধী হওয়ার দরুন যে রাজ্য সরকারের যা হেল্প সেটা পান না। উনি শান্তনু ঠাকুর থেকে মমতা বালা ঠাকুর কাউকে বাদ দেয়নি নিজের এই অবস্থার কথা জানাতে, কিন্তু তারা পান না। ওপার বাংলা থেকে আসার মানুষজনের প্রতি অনেক রকম দয়া দাক্ষিণ্য দেখানোর কথাবার্তা বলা হয়। আজকের যারা দেশের শাসক দল তারা বলেন, হিন্দুদের পক্ষে তারা বিভিন্ন রায়টায় দেন, কিন্তু এই যে মানুষগুলো যারা ওপার বাংলা থেকে একটা নতুন দেশে এসেছিল, হয়তো তাদের দিন বদল হবে বলে, তাদের দিন আজ স্বাধীনতার এতগুলো বছর পরেও দিন কিন্তু বদলায়নি, তাদের দিন এই একই জায়গায় আছে। চাষবাস কোথায়? এখান থেকে সোজা কি ডান দিকে বললো আমাকে? চাষবাস কোথায়? চাষবাস মাঠ এইদিকে আছে না? আছে তো, হ্যাঁ। দু 2009 সাল থেকেই এই সিটটা কিন্তু তৃণমূলের সিট। দীর্ঘদিন ধরে তৃণমূল জিতছিল এবং মমতা বালা ঠাকুর এখান থেকে সাংসদ ছিলেন দীর্ঘদিন। তারপর তাকে হারিয়ে শান্তনু ঠাকুর গত লোকসভায় ভোটে যেতেন, তিনি আরও একবার কম্পিট করছেন। এবং শান্তনু ঠাকুরের বিশেষত্ব হচ্ছে তিনি অন্যান্য সাংসদের তুলনায় সিএএ নিয়ে একটু বেশি ভোকাল। মানে সিএএ করা হবে, এনআরসি করা হবে, নাগরিকত্ব সংশোধন আইন তৈরি করা হবে, এই যে কথাগুলো গত কয়েক বছর ধরে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ চাউর হয়েছিল, তার অন্যতম ধারক এবং বাহক হচ্ছে এই শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর তার এলাকায় কি ডেভেলপমেন্ট করছে বা করতে চাইছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, মানুষের সাথে কথা বলে কিছুটা বুঝতেও পারছি যে শান্তনু ঠাকুর কি কি কাজ করছেন। আসলে এনারা যেসব মানুষেরা ওপার বাংলা থেকে এই অঞ্চলে এসেছিলেন, তাদের পেটের দায়ে বা অন্যান্য কারণে, যারা এক বুক স্বপ্ন নিয়ে এই ভারতবর্ষে এসেছিলেন যে কলকাতায় এলে হয়তো দিন ফিরবে, কলকাতায় এলে হয়তো আরেকটু ভালো থাকা যাবে, একটু বেশি রোজগার হবে, বউ বাচ্চাকে দুটো ভালো জামা কাপড় কিনে দিতে পারবো, কিংবা একটু ভালো সরু চাল খেতে পারবো, সেই সব মানুষগুলো স্বাধীনতার এতগুলো বছর পর কেউ রেল লাইনে আছেন, কেউ চিকিৎসা করাতে পারেন না, কেউ ভোট দেন কিন্তু আবার ভোট দেওয়ার প্রতি প্রচন্ড অনীহা, কেউ দিনে 300 টাকা রোজগার করেন, আবার কেউ কেউ কিছুটা ভালোও আছেন। এই ভালো খারাপের মধ্যে দিয়ে এই পুরো এলাকাটা চলছে। আমি ঘুরে দেখছি ঠাকুরনগর লোকসভা কেন্দ্র, বিকেলের পরন্ত আলো দেখতেই পাচ্ছেন, পিছনে সূর্য লাল হয়ে এসছে, আস্তে আস্তে সূর্য ডুবছে, ধান ফলেছে কিছুটা, কিছুটা এখনো ফাঁকা জমি, ওই দিকটায় সবজির চাষ হয়েছে। আমি একজনকে দেখতে পাচ্ছি, উনি বোধহয় এখানে চাষ করেন। কাকু, আপনি এখানে চাষ করেন? মাঠের কাজ করেন, মানে অন্য লোকের জমিতে কাজ করেন? আচ্ছা, আমি তার সাথে একটু কথা বলবো। কি আজকের খাবার দাবারের মেনু কি? খাবার দাবার হয়েছে উচ্ছে দিছি আর কি হয়েছে? উচ্ছে আর ডাল। উচ্ছে ভাজা আর ডাল নাকি? ডালের সঙ্গে মিশিয়ে দিছি। উচ্ছে মানে রান্না কোথায় করলে? রান্না এখানে করি। তুমি রান্না করলে? তাই মাঠে কাজ করো, এখানেই রান্না করে খেয়ে নাও? এখানে রান্না করে খাই। কিভাবে রান্না হয় একটু দেখিয়ে দিই, ক্যামেরা পার্সনকে বলবো। এটা হচ্ছে মাটির উনুন, আর মাটির হাঁড়িতে এটা কি রান্না হচ্ছে? মানে এই গরম জল? গরম জল। গরম জল কি খাবে? গরম জল খাও? ওরা খাওয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য। হাত পা ধোয়ার জন্য। আর এই হচ্ছে উচ্ছে তরকারি আর ডাল আর ভাত, তাই তো? হ্যাঁ। তুমি কি চাষ করো এখানে? এখানে আমি চাষ করি না, কিন্তু আমি কাজ করি লোকের। জন খাটো? হ্যাঁ। দিনে কত টাকা দাম যায়? কোনোদিন 200, কোনোদিন 300। কোনো ঠিক থাকে না। কি কাজ করতে হয়? মাটি কুপাতে হয়? আর না, মাটি না, ওই যে ধানের জমিতে ওই রোয়া ঘোলাতে, কাদা টাদা ঘোলাতে। কাদা ঘোলাতে হয়, আর রোয়া বুনতে হয় ধানের রোয়া বোনো? হ্যাঁ, রোয়া বোনো। আচ্ছা, খেতে খেতে কথা বলো।
আস্তে আস্তে খাও, কোনো অসুবিধা নেই, তোমার ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাক। এই ঠান্ডা ভাত কি করে খাও, মানে এই বিকেল বেলা খাচ্ছ, দুপুরবেলা? বিকেলে রান্না করে সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, এখন ওই কষ্ট হয়ে গেছে রান্না টান্না করিয়া, ও এখন ওই শরীরটা একটু অসুস্থ আছে ওই। শরীর একটু অসুস্থ। হুম। এই বাড়িটায় থাকো, এই ঘরটায় থাকো এই তুমি? ঘরটা। এই ঘরটার মধ্যে থাকো কি করে? কি করবো, কারেন্ট নাই, কিছু নাই। কারেন্ট নেই, আমি তো এখন টাকা পয়সা নেই আমার কাছে এখন। তাহলে আজকে দুপুরবেলা তোমার মেনু হচ্ছে এই যে ডাল আর উচ্ছে। হ্যাঁ উচ্ছে দিয়ে। কিভাবে খাওয়া যায়, তো খুব কষ্টকর খাওয়া দাওয়া। কি করবো এখন, আর না খেয়ে এদিকে তাকিয়ে কথা বলো, তুমি ওদিকে তাকালে তো দেখা যাচ্ছে। না খেয়ে আমি কি করবো। তা মাছ টাছ হয় না? মাছ ওই মাঝে মধ্যে যদি শরীর খারাপ হয়, খারাপ আছে কিন্তু তা এখন। শরীর খারাপ হলে মাছ খাও? হ্যাঁ, শরীর খারাপ না হলে আমি ওই চট করে খাই না। তা এই জানো না। দিনে 200-300 টাকা রোজগার করে, এটা কি পরিবারকে দিতে হয় না নিজেই চলে সব? আমারই নিজের লাগে, এই চাল কেনা, ওই তরি তরকারি কেনা, সব ওই ডাল কিনে। বউ বাচ্চাকে দাও না? বউ বাচ্চাকে দেবো কি, আমার বেশি হয় না তো, আমার নিজের এই ওষুধ ডাক্তারি খরচ আছে মেলা। তাই? এই ওআরএস কিনে খাই, তার গ্লুকন্ডি কিনে খাই, আচ্ছা, আবার এদিকে আপনার ওই গ্যাসের বড়ি, গ্যাসের বড়ি। গ্যাসের বড়ি অনেকগুলো কেনা থাকে, ওই যে যেরকম 13 টাকা করে ওই ওমেক্স ডি কিনি, তারপরে আপনার ওই ওই অনেক রকমই ফল ফলা দিয়ে অনেক খরচা হয়। মাঝে মধ্যে ফল ফলা দিয়ে কিনে খাই। আচ্ছা, তোমার নামটা কি বলে? কার্তিক। হুম। এই কার্তিক কাকু, ইনি কাকু বলবো না দাদা বলবো বুঝতে পারছি না। আমি যে বাড়িটাতে দাঁড়িয়ে আছি, আমার মানে এটা কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। সামনে চাষের ক্ষেত, একটা উনুনে রান্না হচ্ছে, যেটা উনুনটা মাটির উনুন, গ্যাস নেই, স্টোভ নেই, প্রচন্ড অসুবিধে। এই কাঠ এই বিভিন্ন গাছের ডালপালা কেটে জড়ো করেন এই কার্তিক কাকু, তিনিই রান্না করেন, তিনিই খান। আর আজকের ভাতের মেনু হচ্ছে ডাল আর উচ্ছের তরকারি। ভাতের থালাটা দেখলে বোঝাতে পারবো যে মানুষ ঠিক কতটা কষ্টে আছে। কারণ গরিব মানুষ, আসলে ভারতবর্ষের গরিব মানুষ যে কি কষ্ট, কি সীমাহীন কষ্টের মধ্যে আছে, যদি দেশের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী যেটা দেখতে পেতো, যদি বুঝতে পারতো, তাহলে আমরা মানে এই যে প্রত্যেক দিন আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সরকারে এসে এটা বদলে দিয়েছি, ওটা বদলে দিয়েছি, কোনো রাজনৈতিক দল কোনোদিন বলতো না। স্বাধীনতার এত বছর পরেও একটা মানুষ, এই ভারতবর্ষের মানুষ, সে তার ভাতের থালায় একটা শুধুমাত্র ডাল আর ভাত আর একটা একটু তরকারি, সেটা ঠান্ডা হয়ে গেছে কোনো রকমে। এখন বাজে সন্ধ্যে 5:30, তখন তিনি দুপুরের ভাত খাচ্ছেন। সারাদিন মাঠের কাজ করে এসে দিনে 200 টাকা, কখনো 300 টাকা পান, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই মাঠের ধারে একটা বাড়িটা পাটকাঠির চাল দেওয়া। এই যে পাটকাঠির চালে আবার তৃণমূলের পতাকা ঝুলছে। পাটকাঠির চালে এটা কিসের পতাকা? তৃণমূল না বিজেপি? না সে ঠিক আছে, সাইকেল মোছার জন্য না, বিজেপির পতাকা। এই যে বাড়ির মধ্যে একটা বিজেপির পতাকাও ঝুলছে। এই সাইকেল মোছার জন্য কাকু রেখে দিয়েছে। কাকু কোনো রাজনৈতিক দল করে না, কারণ রাজনীতি করে মানুষের পেট ভরে না, সেটা গরিব মানুষকে দেখলে বোঝা যায়। রাজনীতি করে পেট ভরে শুধুমাত্র মন্ত্রী, আমলা আর কিছু বিজনেসম্যানের, যারা কোটি কোটি টাকা খরচা করে নিজের বিয়েতে, কিংবা নিজের মেয়ের বিয়েতে, নিজের ছেলের বিয়েতে, যারা প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকার সিকিউরিটি গার্ড আর গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ান। আসলে গরিব মানুষের যে কিছুই জোটে না। ইনি শুধুমাত্র কি বললে, শুধুমাত্র রোগ হলে তুমি মাছ খাও, মাছ খাই। হ্যাঁ, চিকিৎসা। বউ মেয়ে ছেলেকে টাকা পাঠাতে পারে না, কারণ দিনে যা রোজগার হয় তাতে নিজের ওষুধ কেনা আর এই টুকটাক ভাত ডাল এই জীবন কেটে যায়। বাড়িটাকে একটু দেখাচ্ছি, ঘরটাকে দেখাবো। দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি আমার ভিডিওটা দেখে, তাহলে বুঝতে পারবে মানুষ আসলে কতটা কষ্টে আছে। এই বাড়িটা, ঘরটা না ঢোকার যোগ্য নয়। ভেতরটা কি বলবো, ইলেকট্রিসিটি নেই, ভেতরে আলো পৌঁছায় না, একটা মশারি, খাটের ওপর কোনো জাজিম বা তক্তাপোষ নেই। যারা স্লিপ ওয়েল ম্যাট্রেসে দিনে রাত্রিবেলা ঘুমিয়ে থাকেন, যারা টেলিভিশন মিডিয়ায় 7টা থেকে 9টা পর্যন্ত মঞ্চ কাঁপাচ্ছেন, সেই সব রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি, তারা এসে এই বাড়িটা দেখে যান, যে এই বাড়িতে আসলে গরিব মানুষ ঠিক কতটা কষ্টে আছে। এই মানুষরা, এই কার্তিক কাকুরাই কিন্তু প্রত্যেকদিন ফসলে খেতে ফসল ফলান, প্রত্যেকদিন সবজি, চাল, ডাল, গম, কলা, আনাজের চাষ করেন। বাড়ির সামনে বেগুন গাছ হয়েছে, এপাশে ধানের চাষ হয়েছে। তিনি মাঠে ফসল বোনেন, রোয়া বোনেন, ধানের যে মাটি গুলাতে হয়, তাই তো মাটি গোলানোর কাজ, তিনি মাটি গোলানোর সেই কাজ করেন। তারপর তিনি সঠিক মজুরি পান না, ওই 200-300 টাকায় সংসার চলে না, তাই এই অবস্থায় দিন কাটাতে হয়। জল কোথা থেকে আনো? জল কোথায়? অন্য বাড়ি থেকে জল আনতে। এখানে কোনো জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটি নেই, গ্যাস নেই, জল নেই, মানুষের থাকার মতো বেসিক মানে কি বলবো, কিচ্ছু নেই। মানে আমার দেখে আর মানে আমি আর বলার কিছু জায়গা পাচ্ছি না। তুমি ভালো করে খেয়ে নাও শান্তিতে, ঠিক আছে? আমি অনেকক্ষণ তোমায় ডিস্টার্ব করলাম। আমি একটু মাঠের দিকে যাব, মাঠের দিকে যাই। এই সেই মাঠ, যে শস্য শ্যামলা পশ্চিমবঙ্গ নিয়ে
বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা গর্ব টর্ব করেন, যারা বলেন পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে এই হয়ে গেছে, পশ্চিমবঙ্গ গম উৎপাদনে এই হয়ে গেছে, সবজি উৎপাদনে এই হয়ে গেছে, বিরাট বিরাট ফিরিস্তি দেওয়া হয়, নীতি আয়োগের রিপোর্ট বেরোয়, গরিব মানুষের দিন বদলায় না, দিন বদলায়নি। সেই আরেকটা কথা যে রাজা আসে রাজা যায়, জামা কাপড়ের রং বদলায় কিন্তু দিন বদলায় না। দিন বদলায় না এই কার্তিক কাকুদের, দিন বদলায় না সেই কালিদাস কাকুদের। আসলে তিনি মতুয়া হন, তিনি হিন্দু নমশূদ্র হোক, তিনি হিন্দু ব্রাহ্মণ হন, তিনি মুসলমান হোক, ধর্ম যাই হোক না কেন, আসলে মানুষের পরিচয় হচ্ছে যে ধনী এবং গরিব। সেটা আরও একবার প্রমাণ হয় এই প্রত্যন্ত অঞ্চলে এসে এখানকার মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পারি আসলে ভারতবর্ষ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এতক্ষণ ক্যামেরায় মৃন্ময়ের সাথে আমি পঞ্চানন ছিলাম আপনাদের সাথে। আমরা ঘুরে দেখলাম ঠাকুরনগর অঞ্চল, আমরা ঘুরে দেখলাম শান্তনু ঠাকুরের 5 বছর রাজ করা, তার আগের 5 বছর মমতাওয়ালা ঠাকুরের রাজ করা, তার আগে বামফ্রন্টের রাজ করা একটা লোকসভা কেন্দ্র। সেখানকার সাধারণ মানুষ, সেখানকার নিম্নবিত্ত সাধারণ একেবারে খেটে খাওয়া মজুর কৃষক কি অবস্থায় আছে, এবং সেই অবস্থার ভিত্তিতে নিশ্চয়ই তারা ভোট দেবেন, বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ভোট দেবেন। ভালো থাকবেন। আমরা কোথায় আছি, আরো অনেক এপিসোড আসবে। আমরা আরো একবার, আরো বহুবার আবার মানুষের সাথে কথা বলবো, এভাবেই জানিয়ে দিতে থাকবো আসলে আমরা কোথায় আছি।